হাইপার টেনশন, স্ট্রোক অ্যান্ড দেন কিছু ডিজিজ যেগুলো হওয়ার কথা না এই বয়সে, যেটা আমার ওল্ডার এজে হইতে পারতো, সেটা এখন হচ্ছে। আমার এক বড় ভাই, বয়স বেশি না, 30 হবে আর কি। তো ভাই হুট করে একদিন অজ্ঞান হয়ে যায়। তো পরে আর কি হাসপাতালে নেওয়ার পরে জানতে পারি যে তার মাইন্ড স্ট্রোক হয়েছে। তো এটা মূলত রক্তচাপ থেকে হয়। অনেকেই শুধু অলসতার জন্য এই উচ্চ রক্তচাপে ভোগে। তো এই জন্য আমি মনে করি যে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য দৌড় একটা উত্তম ব্যায়াম। 35 to 36 এরকম, কিন্তু তাদের হচ্ছে উচ্চ রক্তচাপ আছে, এটার জন্য তারা অনেক বেশি সাফারও করে। এটা দেখে বেসিক্যালি মাঝে মাঝে মনে হয় যে না, ফিট থাকতে হবে, এটার জন্য শরীরচর্চা করা। কিছু জেনেটিক ডিজিজ আছে, সেই ডিজিজের কারণেও কিন্তু অল্প বয়সে প্রেশার বেশি থাকতে পারে। এর পাশাপাশি আমরা সাধারণত দেখি যে অ্যারাউন্ড 30 বছর থেকেই কিন্তু আসলে আমরা এখন যে ইয়াংদের পাচ্ছি তাদের প্রেশার বেশি পাচ্ছি। হাইপারটেনশন একটি গুরুত্বপূর্ণ রোগ, যেটিতে আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার হচ্ছে বেশি থাকে। আমরা তখনই হাইপারটেনশন বলবো যখন আমাদের স্বাভাবিক রক্তচাপের মাত্রা চাইতে বেশি থাকবে, এবং সেটি আমরা এভাবে বলি যে যদি উচ্চ রক্তচাপটা এরকম থাকে যে সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর উপরে থাকবে, 140 মিলিমিটার মার্কারি, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা থাকবে হচ্ছে 90-এর উপরে। যদি পরপর 2 থেকে 3টা ভিজিটে আমরা পাই এই ধরনের ব্লাড প্রেশার বেশি, তখনই আমরা হাইপারটেনশন হিসেবে লেবেল করব। হাইপারটেনশনকে 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি বা ইসেনশিয়াল হাইপারটেনশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি বা ইসেনশিয়াল হাইপারটেনশনের সংখ্যাটা সবচাইতে বেশি, এটি প্রায় 90% লোকের ক্ষেত্রে দেখা যায় যে ইসেনশিয়াল হাইপারটেনশন, যাদের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না সবসময়। আর আরেকটি হাইপারটেনশন আছে যেটি হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটি বিভিন্ন কারণ খুঁজে পাওয়া যায়, এক্ষেত্রে বিভিন্ন রোগ এক্ষেত্রে দায়ী। আমরা যেমন যদি বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন এন্ডোক্রাইন ডিজিজ আছে, যেমন কুশিং সিনড্রোম, হাইপারথাইরয়েডিজম, এই ধরনের ক্ষেত্রে হাইপারটেনশন হতে পারে। অনেক ধরনের কিডনি ডিজিজ আছে, কিডনি ডিজিজের কারণে হাইপারটেনশন হতে পারে। অনেক ধরনের আমরা বলি যে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, আমাদের রক্তের ভিতরে চর্বি বেড়ে গিয়ে যে কন্ডিশনটা তৈরি করে, সেটার কারণে হাইপারটেনশন হতে পারে। এছাড়া অনেকগুলো জেনেটিক ডিজিজ আছে যে ডিজিজের কারণে হাইপারটেনশন হতে পারে। সুতরাং এটি কারণ সুনির্দিষ্টভাবে খুঁজে পাওয়া যায় কখনো কখনো কারণ সবসময় খুঁজে পাওয়া যায় না, তবে যাদের কারণ খুঁজে পাওয়া যায় না এই সংখ্যাটি বেশি। হাইপারটেনশন হলে সবসময় লক্ষণ পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে, যেমন স্ট্রোক নিয়ে ফার্স্ট টাইম আসতে পারে যাদের হাইপারটেনশন ছিল, অনেক সময় কার্ডিয়াক কোনো ইভেন্ট নিয়ে আসতে পারে, অনেক সময় কিডনি জটিলতা নিয়ে আসতে পারে। তো সাধারণভাবে অনেক ক্ষেত্রে আমরা যেভাবে বুঝি যে একটু অস্থির হয়ে যাওয়া, একটা রেস্টলেসনেস ভাব থাকতে পারে, মাথা ঘোরাতে পারে, ঘাড়ের এখানে অনেকে কমপ্লেন করে যে আমার ঘাড় ব্যথা করছে বা ঘাড়ের এখানে একটা অস্বস্তি ভাব অনুভব হচ্ছে, তারপরে কোনো কিছু ভালো লাগছে না, কোনো কিছুতে কনসেন্ট্রেশন করতে প্রবলেম হচ্ছে। এই ধরনের কিছু লক্ষণ আমরা বুঝতে পারি যে যারা প্রথমবার হাইপারটেনশন হয়েছে, উনি আগে থেকে বুঝছেন না, তাদের ক্ষেত্রে এই ধরনের কিছু কমপ্লেন নিয়ে আসতে পারে। ইভেন যাদের প্রেশার আছে, ওষুধ খাচ্ছেন, তাদেরও কিন্তু প্রেশার বেড়ে গেলে এই ধরনের কিছু লক্ষণ নিয়ে আমাদের কাছে আসতে পারে। ইয়াংদের ভিতরে হাইপারটেনশন যে কারণে দেখা যাচ্ছে তার ভিতরে যদি আমি বলি যে আমাদের খাদ্য অভ্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেখা যাচ্ছে পোর ডায়েট, মানে ডায়েটে আমরা এমন কিছু খাচ্ছি যেগুলো আমরা সহজে ওবেস হয়ে যাচ্ছি, ওজন বেড়ে যাচ্ছে। সুতরাং ডায়েট একটা, আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। আমাদের লাইফস্টাইলটা একটা সিডেন্টারি লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ আমরা করি না বা করতে পারি না, এক্সারসাইজ না করার কারণেও সেটি আমাদের এই জটিলতা বাড়ছে। এর পাশাপাশি আমাদের কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেটি আমরা বলি যে আমাদের স্ট্রেস এখানে একটা কাজ করছে। এর পাশাপাশি আমাদের এই যে এনভায়রনমেন্টাল যে নয়েজগুলো, এখন যে নয়েজ পলিউশন হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, আমাদের এনভায়রনমেন্টাল টেম্পারেচার যে বেড়ে যাচ্ছে, এই সব কিছুর মূলেই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আলটিমেটলি হাইপারটেনশন করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। যারা এই ধরনের লক্ষণ বুঝছেন তাদের উচিত হচ্ছে প্রথমে ব্লাড প্রেশারটা মেজার করা। প্রেশার আপনি বাসায় মাপতে পারেন, অথবা অনেক ফার্মেসিতে পাওয়া যায়, সেখানেও আপনি মাপতে পারেন। ইভেন ডাক্তারের শরণাপন্ন হয়েও আপনি প্রেশারটা মাপতে পারেন।
আমি বলবো যে অবশ্যই প্রেশারটা মাপা উচিত এবং প্রেশার মেপে প্রথমবার প্রেশার বেশি পেলে ঘাবড়িয়ে যাওয়া উচিত না, কারণ হচ্ছে আপনি একবার প্রেশার বেশি যে কোনো কারণে থাকতে পারে, একটু এক্সারসাইজ করলে, অনেক সময় স্ট্রেসে থাকলে প্রেশার একটু বাড়ে। তো সেক্ষেত্রে প্রেশার মাপারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যদি প্রেশার মাপা না হয় তাহলে দেখা যায় ফলস পজিটিভ হতে পারে, তার মানে আপনার প্রেশার না থেকেও মনে হতে পারে যে এটা প্রেশার আছে। এবং সেই প্রেশার মাপার নিয়মটা যদি আমি একটু বলি, যে আসলে নিয়ম হচ্ছে যে আপনি প্রেশার মাপার আগে আপনি কোনো স্মোকিং অথবা চা কফি এটি খাবেন না, আধা ঘন্টা রেস্টে থাকবেন এবং সেই রেস্টে থাকার পরে পরপর 2টি মেজারমেন্ট নিতে হবে অ্যাটলিস্ট 1 মিনিটের ব্যবধানে, এবং 1 মিনিটের ব্যবধানে 2টি মেজারমেন্ট নেওয়ার পরে সেটা এভারেজ করে একটা প্রেশারটা যেটা আসবে সেটি হচ্ছে আসলে রিয়াল প্রেশার। সুতরাং ফার্স্ট টাইম যদি আমরা হাইপারটেনশন ডায়াগনোসিস করতে যাই তাহলে সেটি একটি প্রোটোকলের মাধ্যমে আমাদের সেই প্রেশারটা সঠিকভাবে নির্ণয় করে হাইপারটেনশন সেটি ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। যদি আপনি স্টেজ 1 হাইপারটেনশনে থাকেন, আপনার যদি অন্য কোনো রোগ না থাকে, যেমন আপনার ডায়াবেটিস, তারপরে আগে থেকে কোনো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে, এই ধরনের কোনো জটিলতা যদি না থাকে, আপনি যদি ইয়াং থাকেন, সেক্ষেত্রে আমরা বলবো যে যদি স্টেজ 1 হাইপারটেনশনও যদি থাকেন তাহলে আপনি লাইফস্টাইলটা ঠিক করে আপনার শরীরের ওজন কমিয়ে, খাওয়া দাওয়া ঠিকভাবে নিয়ন্ত্রণ করে আপনি কিন্তু এই ব্লাড প্রেশারটা কমিয়ে ফেলা সম্ভব। আমাদের বলা হয় যে প্রতি 1 কেজি ওজন যদি কমানো যায় তাহলে 1 মিলিমিটার মার্কারি কিন্তু ব্লাড প্রেশার কমতে পারে। সুতরাং এটি একটি প্রিভেন্টেবল একটা মেজার আমরা নিতে পারি। দ্বিতীয় যে ইস্যুটি বলবো, যে যদি আপনার হাইপারটেনশন হয়েই থাকে এবং সাস্টেইন করে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রেশারের ওষুধটি খাওয়া উচিত। এই জন্য যে এই হাইপারটেনশন কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসবে, যে পরিবর্তনের কারণে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে, আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়বে, আপনার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকিটা বাড়বে, এবং অনেক সময় চোখে এমন কিছু পরিবর্তন হয় যে ক্ষেত্রে দৃষ্টিশক্তিতে একটি প্রবলেম তৈরি করে। তো সুতরাং ভবিষ্যতে এই ধরনের মারাত্মক ঝুঁকিকে প্রিভেন্ট করার জন্য আপনার নিয়মিত এবং প্রেশারের ওষুধ খাওয়া উচিত, এবং এমনভাবে খাওয়া উচিত যেন আপনার প্রেশারটা নর্মাল থাকে। আর্লি লাইফেই যদি প্যারেন্টস যদি বাচ্চাদের খাদ্যাভ্যাসটা যদি এমন সুন্দর করেন, আমাদের একটা বিশেষ ডায়েট আছে, বিশেষ করে হাইপারটেনশন প্রিভেন্টের জন্য বলে ড্যাশ ডায়েট, DASH। তো এখানে কিন্তু একটা ডায়েট চার্ট আছে, সেই ডায়েট চার্ট অনুযায়ী কিন্তু আমাদের যদি খাদ্যাভ্যাসটা তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে আমাদের ভবিষ্যতে হাইপারটেনশনের ঝুঁকিটা কমে যাবে।